হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম দ্য মার্শন। মঙ্গল গ্রহে আটকে পড়া এক নভোচারীর গল্প, যে কিনা সম্পূর্ণ একা বেঁচে ছিল মঙ্গল গ্রহে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। এই গল্পের শুরুতে দেখানো হয় নাসার কিছু বিজ্ঞানী মঙ্গল গ্রহে একটা মিশন করতে গেছে। তারা সেখানে মঙ্গল গ্রহের কিছু মাটির স্যাম্পল সংগ্রহ করছিল। তখনই পৃথিবী থেকে একটি ইনফরমেশন তাদের দেওয়া হয় যে সেখানে একটি বড় ঝড় আসতে যাচ্ছে। তাই তাদের মিশনটিকে এখানেই শেষ করতে হবে এবং দ্রুত তাদের রকেটে ফিরে যেতে হবে। তারা রকেটের দিকে অগ্রসর হতে শুরু করে। তখনই সেখানে ঝড় চলে আসে। তাদের দলের একজন সদস্য ছিল মার্ক ওয়াটনি। সে ঝড়ের মধ্যে চলার সময় একটা এন্টিনা উড়ে এসে তাকে অনেক জোরে ধাক্কা দেয়, যার ফলে সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে গিয়ে পড়ে। তাদের দলের যে লিডার ছিল সে তাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু ঝড়ের গতি অনেক বেশি ছিল, তাই তারা মার্ক ওয়াটনিকে খুঁজে পেতে ব্যর্থ হয়। তার সাথে কোনো যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না, তাই তারা ধরে নেয় যে মার্ক ওয়াটনি আর বেঁচে নেই। তারা সবাই তাদের রকেটে এসে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করে, কিন্তু পরদিন সকালে ঝড় থেমে গেলে দেখা যায় মার্ক ওয়াটনি এখনও বেঁচে আছে, কিন্তু সে আহত। যেই এন্টিনাটি তাকে ধাক্কা দিয়েছিল সেই এন্টিনার একটি বড় অংশ তার পেটের ভিতরে ঢুকে গেছে। সে কোনো রকমে উঠে তাদের ক্যাম্পের শেল্টারে চলে যায়। তারপর সে ওই রডটাকে তার পেটের ভিতর থেকে বের করে। কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হওয়ার পর সে বুঝতে পারে যে সে সম্পূর্ণ একা রয়েছে মঙ্গল গ্রহে। সে পৃথিবীতে যোগাযোগ করতে পারবে না, কারণ যোগাযোগের সমস্ত নেটওয়ার্ক সিস্টেম ঝড়ের কারণে ভেঙে পড়েছিল। তার পৃথিবীতে ফেরার একটাই উপায় ছিল, সেটা হলো নাসার পরবর্তী মিশন, যেটা হবার কথা 4 বছর পর। কিন্তু 4 বছর মঙ্গল গ্রহে টিকে থাকতে হলে খাবার প্রয়োজন। সে হিসাব করে দেখল তারা সাথে করে যে খাবার নিয়ে এসেছিল তা দিয়ে সে মোটামুটি 400 দিন মঙ্গল গ্রহে টিকে থাকতে পারবে। কিন্তু 4 বছর বেঁচে থাকতে হলে তার আরও অনেক খাবার প্রয়োজন। তাই সে আলু চাষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু চাষ করতে গেলে তার অনেক পানির প্রয়োজন পড়বে, কিন্তু মঙ্গল গ্রহে পানি নেই। মার্ক একজন বটনিস্ট ছিল, তাই সে জানতো চাষ করতে কি কি প্রয়োজন পড়ে। সে তার ক্যাম্পের একটা ঘরের মধ্যে অনেক মাটি জমা করে আর সেখানে আলু রোপণ করে। এবার তার প্রয়োজন পানি। সে জানতো কিভাবে পানি তৈরি করতে হয়। হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে মিশিয়ে আগুনে পোড়ালে তা থেকে পানি উৎপন্ন হয়। সৌভাগ্যবশত তার কাছে প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন ছিল। সে সমস্ত উপকরণ সংগ্রহ করে তাতে আগুন লাগায়, কিন্তু প্রথমেই সে সফলতা পায় না। কয়েকবার ব্যর্থ চেষ্টার পর সে সফলতা পায়। সেখানে ছোট ছোট পানির বিন্দু উৎপন্ন হতে শুরু করে। এবার সে তার চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে যায়। কিছুদিন পর সেখানে প্রথম চারাটি গজায়। মার্ক চারাটিকে দেখে অনেক খুশি হয়। অপরদিকে পৃথিবীতে ঘোষণা করে দেওয়া হয় যে মার্ক ওয়াটনি আর বেঁচে নেই। কিন্তু সে মঙ্গল গ্রহে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। বেশ কিছুদিন পর নাসার একজন অপারেটর যখন স্যাটেলাইট থেকে মঙ্গল গ্রহের ছবি দেখছিল, সে খেয়াল করে নভোচারীরা মঙ্গল গ্রহে যে ইকুইপমেন্টগুলো ছেড়ে এসেছিল সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরে গেছে। আসলে মার্ক মঙ্গল গ্রহে কিছু সোলার প্যানেল সরিয়েছিল, যার ছবি তারা পৃথিবীতে দেখতে পেয়েছিল। অপারেটরটি তার সিনিয়রদের ডাকে। তারপর পর্যবেক্ষণ করে বুঝতে পারে মার্ক ওয়াটনি সেখানে বেঁচে আছে। কিন্তু তারা এটাও বুঝতে পারে তারা মার্ক ওয়াটনিকে বাঁচানোর জন্য যতদিনে সেখানে পৌঁছবে ততদিনে মার্ক ওয়াটনি খাবার স্বল্পতায় মারা পড়বে, কারণ মঙ্গল গ্রহে কোনো সাহায্য পৌঁছাতে অনেক মাস সময় লাগবে। এটা বুঝতে পেরে তারা একটু চিন্তিত হয়ে পড়ে। মার্কের কাছে এখন একটাই রাস্তা আছে, নাসার পরবর্তী মিশন। যখন মঙ্গলে পৌঁছাবে 4 বছর পর, তখনই সে এখান থেকে বের হতে পারবে। কিন্তু মিশনটা মঙ্গল গ্রহের যে স্থানে হওয়ার কথা তা মার্ক থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে। সেখানে পৌঁছাতে মার্কের প্রায় 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটা আছে তা একদিনে মাত্র 35 কিলোমিটার চলতে পারে। তারপর গাড়িটাকে সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করতে হয়। এদিকে পৃথিবীতে নাসার গবেষণা দলটি মার্কের কাছে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু তাতেও তাদের প্রায় 3 মাস সময় লেগে যাবে। আর যে রকেটে করে তারা খাবার পাঠাবে সেটা মঙ্গল গ্রহে পৌঁছাতে 9 মাস সময় লাগবে, অর্থাৎ পুরো 1 বছর সময়। মার্কের আলুগুলো এবার পরিপক্ক হয়ে গেছে। সে 400টি চারা উৎপন্ন করেছে। সে বড় আলুগুলো সংগ্রহ করে আর ছোট আলুগুলো আবার রোপণ করে।
কিন্তু এগুলো কোনো কাজেই আসবে না যদি সে নাসার সাথে যোগাযোগ করতে না পারে। তাই সে 1997 সালের পুরনো একটি রোবটের খোঁজে বেরিয়ে পড়ে, যেটা চার্জ শেষ হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল। মার্ক যখন রোবটটির খোঁজে যাচ্ছিল, নাসার দলটি মার্ককে অনুসরণ করে। তারা বুঝতে পারে মার্ক কেন সেখানে যাচ্ছে। মার্ক সে রোবট যানটি সংগ্রহ করে তার সাথে ক্যাম্পে নিয়ে আসে। এরপর ব্যাটারি লাগানোর পর রোবটটি পুনরায় কাজ করতে শুরু করে। এবার নাসার গবেষক দলটির প্রধান ক্যালিফোর্নিয়া যায়। যারা 1997 সালে সেই রোবট যানটিকে তৈরি করেছিল তাদের সাথে দেখা করতে। তারা সেখানে রোবট যানটির একটি কপিও রেখেছিল। তারা সেগুলোকে পুনরায় সেট আপ করে। এবার মার্ক সেই রোবট ক্যামেরার সামনে 3টি কার্ড লাগায়, যাতে লেখা ছিল, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ অথবা না। আর তখন নাসার গবেষক দলটি রোবটের ক্যামেরা হ্যাঁ-এর দিকে ঘুরিয়ে দেয়, যেটি দেখে মার্ক খুব খুশি হয়, কারণ তারা মার্ককে দেখতে পাচ্ছিল। এরপর মার্ক তাদের সাথে কমিউনিকেট করতে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। নাসা কোডের মাধ্যমে মার্ককে একটা হ্যাকিং পাঠায়, যার মাধ্যমে কম্পিউটারকে হ্যাক করে মেসেজের মাধ্যমে কথা বলা যাবে। মার্ক তাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলে। সেখানে সে জানতে পারে মার্ককে জীবিত থাকার ব্যাপারে তাদের ক্রু মেম্বারদের এখনও জানানো হয়নি। এরপর নাসা মার্কের ব্যাপারে তার ক্রু মেম্বারদের সব খুলে বলে। মার্কের ব্যাপারে জানতে পেরে সবাই খুব হতাশ হয়ে পড়ে এবং মার্কের কথা ভেবে তাদের খুব খারাপ লাগে। মঙ্গলে মার্কের বেশ ভালোই সময় কাটছিল, কিন্তু হঠাৎ একদিন মার্কের আলু চাষের ঘরটিতে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে মার্কের সব আলু গাছগুলো ধ্বংস হয়ে যায়। সে আর নতুন করে আলু চাষ করতে পারবে না। সে তার ক্যাম্পটিকে পুনরায় মেরামত করে আর হিসাব করে দেখে তার কাছে যে পরিমাণ আলু আছে তা দিয়ে সে নাসার সাহায্য অবধি বেঁচে থাকতে পারবে না। নাসা তাকে মেসেজের মাধ্যমে বলে, তোমাকে খাবার পরিমাণ কমিয়ে দিতে হবে, যাতে সাহায্য পৌঁছানো অবধি তুমি বেঁচে থাকতে পারো। মার্ক ঠিক তেমনটি করে। সে তার এক বেলার খাবার দিয়ে 3 বেলা চালায়। এদিকে নাসা তার কাছে প্রয়োজনীয় জিনিস ও খাবার পৌঁছানোর জন্য একটা রকেট পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু সময় কম থাকায় তারা রকেটটিকে ঠিকভাবে পরীক্ষা না করেই লঞ্চ করে দেয়। লঞ্চ হবার কিছুক্ষণ পর রকেটটি আকাশে বিস্ফোরিত হয়। মার্কের বেঁচে থাকার শেষ আশাটুকু শেষ হয়ে যায়। মার্ক যখন এই লঞ্চের ফেলিয়ারের কথা জানতে পারে তখন সে ভেঙে পড়ে এবং নাসাকে একটি মেসেজ করে, বলে আমার বাবা মাকে এই মেসেজটি পৌঁছে দেওয়া হোক। সে মেসেজে লেখে, আমি হার মানছি না, কিন্তু পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নেই। সে তার বাবা মাকে বলে, আমি আমার কাজকে ভালোবাসি আর তার মৃত্যুটি বৃথা যাবে না। এরপর চায়নার স্পেস গবেষণা কেন্দ্র তাদের এই সকল ঘটনা জানতে পেরে নাসার সাহায্যে এগিয়ে আসে। তারা জানায় তাদের কাছে মহাকাশে যাওয়ার জন্য একটি রকেট প্রস্তুত আছে। নাসা চাইনিজ রকেটের মাধ্যমে আরও একবার মার্ককে বাঁচানোর চেষ্টা করতে পারবে। নাসা যখন লঞ্চের পরিকল্পনা করছিল তখন রিস নামের একজন নাসার গবেষক দলটির সাথে যোগাযোগ করে। রিস তাদের জানায় তার কাছে মার্ককে বাঁচানোর একটি সহজ পরিকল্পনা আছে। সে তাদের বলে যে স্পেসশিপের মাধ্যমে বাকি ক্রু মেম্বাররা পৃথিবীতে ফেরত আসছিল, সেই স্পেসশিপটিকে পৃথিবীতে ফেরত না এনে শুধু পৃথিবীর চারদিকে এক চক্কর ঘুরিয়ে আবার মঙ্গল গ্রহের দিকে ফেরত পাঠাতে হবে। তাদেরকে শুধু প্রয়োজনীয় সরঞ্জাম ও খাবার স্পেসশিপ পর্যন্ত পৌঁছে দিতে হবে। সে তাদের আরও বলে স্পেসশিপটিকে মঙ্গলে অবতরণ করানো যাবে না, এতে তাদের সমস্ত জ্বালানি শেষ হয়ে যাবে। তার পরিবর্তে মার্ককে মহাকাশে নিয়ে আসার জন্য একটি মহাকাশযান ব্যবহার করতে হবে, যেটা আগে থেকেই মঙ্গল গ্রহে ছিল। যখন মার্ক মহাকাশে চলে আসবে তখন শুধু স্পেসশিপ থেকে তাকে ক্যাচ করে নিয়ে আসতে হবে। কিন্তু কাজটি এত সহজ ছিল না, কারণ তারা যদি এটা করে তাহলে তাদের ক্রু মেম্বারদের বেঁচে থাকার সম্ভাবনাও কমে যাবে। তারা যে পৃথিবীতে ফেরত আসছিল তাদের যাত্রার সাথে আরও 533 দিন অতিরিক্ত যুক্ত হবে। তারা মার্ককে জীবন বাঁচানোর জন্য আরও 5 জন নভোচারীর জীবন হুমকির মুখে ফেলে দিতে পারবে না। কিন্তু নাসার টিম থেকে কেউ একজন এই প্ল্যানটা মহাকাশে থাকা ক্রু মেম্বারদের জানিয়ে দেয়, আর তারা মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং নাসাকে না জানিয়ে তারা পৃথিবীর কাছে আসার পর তাদের স্পেসশিপকে দিক পরিবর্তন করে মঙ্গলের দিকে ফিরে যেতে থাকে। নাসা তাদের দিক পরিবর্তন দেখে বুঝতে পারে যে তারা মার্ককে বাঁচানোর জন্য ফিরে যাচ্ছে। তাই তারা স্পেসশিপে চায়না রকেটের মাধ্যমে খাবার পৌঁছে দেয় এবং তারা খাবার নিয়ে আবার মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর দেখা যায় মঙ্গল গ্রহে 7 মাস অতিবাহিত হয়ে গেছে আর খাবার কম খাবার কারণে মার্ক ভীষণ দুর্বল হয়ে পড়েছে।
এরপর মার্ক সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা করে যেখানে ছোট মহাকাশযানটি রাখা ছিল। সেখানে পৌঁছাতে মার্কের কয়েকদিন সময় লেগে যায়, কারণ সেই জায়গাটা ছিল 3200 কিলোমিটার দূরে, আর মার্কের যে গাড়িটা ছিল তা মাত্র 70 কিলোমিটার গতিতে যেতে পারে। এবার মার্ক সেই স্থানটিতে পৌঁছায় যেখানে ছোট মহাকাশযানটিকে রাখা ছিল, কিন্তু এতে একটি সমস্যা ছিল। যানটি ছিল অনেক ভারী, যার কারণে সেই পরিমাণ গতিতে যেতে পারবে না যা তাদের প্রয়োজন। তাই নাসা কিছু অতিরিক্ত অংশ খুলে বাদ দিতে বলে। মার্ক ঠিক তেমনটি করে। পুরো পৃথিবীর মানুষ এই মিশনটির দিকে তাকিয়েছিল, আর মার্ক টেক অফ করে। সে মহাকাশে পৌঁছে যায়। ক্রু মেম্বাররা তার সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু মার্ক জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে পায় এবং কথা বলে। এটি দেখে সবাই অনেক খুশি হয়, কিন্তু এখানে আরও একটি সমস্যা ছিল। মার্কের গতি ছিল অনেক কম, আর স্পেসশিপের গতি ছিল অনেক বেশি। তাই তারা একটি বম বানিয়ে স্পেসশিপের একটি অংশকে উড়িয়ে দেয়, যাতে তাদের গতি কম হয়। কিন্তু এখনও মার্ক স্পেসশিপ থেকে অনেক দূরে ছিল। তাই ক্রুয়ের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে মার্ককে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু যে রশিটি দিয়ে ফ্লাইং চেয়ারটি বাঁধা ছিল সেটি পর্যাপ্ত ছিল না, আর মার্ক পর্যন্ত পৌঁছানো সম্ভব না। মার্ক তখন বলে, আমি আমার স্পেস স্যুটে একটি ছিদ্র করব, যাতে প্রেসার তৈরি হবে, এবং সে উড়ে গিয়ে স্পেসশিপ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু মার্ক যখন কমান্ডারের হাত ধরতে নেয় তখন তার হাত থেকে ফসকে যায়, কিন্তু সে কোনো রকমে চেয়ারের রশিটিকে ধরতে সক্ষম হয়। এভাবে তারা মার্ককে স্পেসশিপে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর আমরা দেখি মার্ক পৃথিবীতে ফেরত চলে এসেছে এবং সে এখন নভোচারীদের প্রশিক্ষক হয়ে গেছে। সেখানে সে শেখাচ্ছে প্রতিকূল পরিবেশে কী করে টিকে থাকতে হয়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।